দর্শক, এটাই হচ্ছে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে যে প্রতিষ্ঠান এবং যে বহুতল ভবন, সেই ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি। কাকার মতো লোক হয় না দাদা, এর মতন লোক হয় না। উনি এরকম বলছে যে এখানে ওবায়দুল কাদের স্যার বউ নাকি আর পার্টনার। আমি ওই এলাকায় খবর টবর নিয়ে দেখলাম, তার দেশের বাড়ি খবর টবর নিয়ে দেখলাম, উনি লোক তো সুবিধা না যে ডবর টবর দেখায়, কারণ ওই ডবরটা আমরা বুঝতে পারতেছি যে ওনার কোনো উপরের লেভেলের কোনো লোক আছে। হেমন্ত উনি না যেমন ওনার কাছে জমি কিনছিল মিল্টন সমাদার, তো টাকা না কি চাইতে গেছে, ওরও মারধর করছে। এখানকার যিনি দায়িত্বে আছেন সুপারভাইজার, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানালেন যে এই যে মিল্টন সমাদ্দারের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে নাকি এখন আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। যদিও আমরা এর আগে এসেছিলাম, আমরা আপনাদের দেখাতে চাই যে এর আগে এসে আমরা যেটা দেখেছি যে এখানকার যে প্রধান ফটক আমাদের গণমাধ্যম কর্মীদের দেখে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে কিন্তু তেমন কোনো বন্ধ নেই, এখানে সব কিছুই খোলা আছে। কিন্তু যেহেতু এখানে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমাদের প্রবেশ করতে হবে, কর্তৃপক্ষ অনুমতি না দিলে তো আর আমরা প্রবেশ করতে পারবো না। কারণ আমরা দেখাতে চেয়েছিলাম যে এখানকার যারা বৃদ্ধ আছেন তারা কি অবস্থায় আছেন, এখন তারা কি খাচ্ছেন, তারা কি করছেন, এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু এখানকার যিনি দায়িত্বে আছেন তিনি আমাদেরকে যেটা জানালেন যে এখানে ডিবি পুলিশের পক্ষ থেকে নাকি তাদেরকে বলা হয়েছে যে এখানে কোনো গণমাধ্যম কর্মী এলে যাতে এখানে প্রবেশ করতে দেয়া না হয়। কি দায়িত্ব আছে? কতজন স্টাফ টোটাল আপনার এখানে? আমি বলতে পারবো না, আমাদের ম্যানেজার নাই এখন, ম্যানেজার। আমি তো আপনি না বললেন যে আপনি দায়িত্বে? আমি তো হচ্ছে যে মানে ফ্লোর ইনচার্জ। ফ্লোর ইনচার্জ? হ্যাঁ। এমনি বৃদ্ধাশ্রমে কয়জন আছে? জনবল কয়জন? আপনি তো আছেন না, এটা হচ্ছে ডিবি পুলিশ থেকে বলে গেছে যে কোনো গণমাধ্যম কর্মীকে ঢুকতে নিষে মানা করছে। ডিবি পুলিশ বলে গেছে মানে আমাদের ঢোকাও যাবে না? ওনারা মানা করে গেছে, এখন ওনাদের পারমিশন নিতে হবে। আচ্ছা, লোক আসছিল এটা তো বলে পরের দিন না কইতে পারছে বললো ভাই কারণ নাকি টিভি এখনই কয়জন? এমনি ওটা তো সমস্যা নাই, আপনি স্টাফ কয়জন? আর ওই একটা প্রশ্নের উত্তর দেন, মিল্টন সমাদ্দার যে গ্রেফতার হলেন এরপরে আপনাদের আশ্রমটা কিভাবে চলছে এটা একটু বলেন। আমাদের স্টকে যা ছিল তাই চলতেছে। আর হচ্ছে আমাদের গতকালকে হচ্ছে শামসুল হক ফাউন্ডেশন থেকে কিছু লোক আছে, তারা হচ্ছে যে মানে যা যা সংকট তারা বাজার করে দিবে। এখনই কয়জন এই বৃদ্ধাশ্রমে কয়জন আছে? আমাদের এখানে আছে 130 জন, আর স্টাফ আছে আমরা 39 জন। পুরুষ কয়জন, মহিলা কয়জন বৃদ্ধাশ্রমে? আমি তো বললাম যে হচ্ছে যে আমি তো ওভারঅল বলতে পারবো না। 150 জনের মতো আছে এখনো আমরা স্টাফ সহ প্রায় 180 জনের মতো। 180 জনের মতো। আচ্ছা, আপনি দারোয়ান না? আজকে যেমন খোলা দেখতেছি, এর আগে আমি একবার আসছিলাম, খোলা ছিল না কেন? নিষেধ ছিল। এখন কি নিষেধ নাই? এটা বলতে পারবো না। এখন কি আমরা যেতে পারবো ভিতরে? আপনি কাজ করেন এখানে? একটু কথা কি দায়িত্ব আছেন এখানে? ড্রাইভার। কার গাড়ি? প্রতিষ্ঠান। এখানে কয়জন আছে এখন বৃদ্ধ? সেটা আমি বলতে পারি না, আমি তো বাইরে থাকি। এখানে ইমার্জেন্সি রুমটা কিসের? এখানে ড্রেসিং করা শুধু। এখানে ড্রেসিং করে না? হ্যাঁ দিদি, রান্না হয় এখানে? রান্না হয়? একটু আসেন কথা বলি। কতজনের রান্না করেন এখানে? এখানে হলো 170 জনের। যে মিল্টন ভাই যে অ্যারেস্ট হয়েছে এরপরে কি অবস্থা এখানকার? এখন একটু খাবারের সংকট। আচ্ছা, আপনি বাবুর্চি এখানকার? জি। কি ধরনের সংকট খাবারে? যেরকম মাংস নাই, মাছ নাই, তরি তরকারি তো একদিন কিনা আরেকদিনই করা হচ্ছে না। এটা তো আমাদের রেগুলার একটা শুভাকাঙ্ক্ষী খাবার দিত, সেটা তো এখন হইতেছে না। কি নাম আপনার? মোহাম্মদ মিলন। আমি ক্যান্টিনের দায়িত্ব। ক্যান্টিনের না? কি অবস্থা ক্যান্টিনের এখন? এখন আগের তুলনায় এখন আমাদের একটু সমস্যা যাচ্ছে, যেটুকু সমস্যা যাচ্ছে আল্লাহ আমাদের চালাই নিয়ে যাচ্ছে, যে করে হোক আল্লাহ ভরসা। আমার নাম সরস্বতী। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হয়েছে যশোরের। কত বছর চাকরি করেন এখানে? আমি আছি 18 মাস ধরে।
18 মাস। বেতন কত পান এখানে? বেতন আমি 13,000 টাকা পাই। খাওয়া দাওয়া এই জায়গার খরচ সব আমার দিয়ে দেয়। ভাই কি এখানে কাজ করেন? কি কাজ করেন আপনি? আমি এখানে এখানে এখন দেখাশোনায় বাইরে পরিচর্যা পরিচ্ছন্ন কাজে আছি আমি বিগত প্রায় 6 বছরের প্রতিষ্ঠানে জড়িত। কাকার মতো লোক হয় না দাদা, এর মতন লোক হয় না। আপনি মনে দেখেন যে সমাজে পরিত্যক্ত মানুষগুলোর আইন জায়গায় আশ্রয় দিছে, সমাজে পরিত্যক্ত মানুষগুলো একেবারে ফালানো মানুষগুলা, সে দোষ সে সবকিছু নিজে করে, এই যে তার দোষ, কাউকে নিয়ে করে না, বিদায় এই সমস্যাটাই সেই। বৃদ্ধদের চেয়ে বৃদ্ধরা তো আমরা তাদের ভালো রাখতেছি, বিগত দিনে রাখছি, এখনো ভালো রাখতেছি, কিন্তু আমরা মানসিক দিক দিয়ে অসুস্থ। আমার ছোট বাচ্চা নিয়ে, দুধের বাচ্চা নিয়ে আমি এই প্রতিষ্ঠানে ঢুকছি। কাকা আমি ভুল করছি, আমার শাসনও করছে, কিন্তু এর মতন মানুষ হয় না দাদা, এর মতন মানুষ হয় না। যে কাজ করে, কাজের প্রশংসা কেউ করে শেষ করতে পারে না। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, এই যে আশেপাশে যারা তার বিরোধী কথা বলছে সবার সাথে দেখেন তদন্ত নিয়ে কিছু না কিছু দ্বন্দ্ব আছে, কিন্তু দ্বন্দ্বটা কাকার সব জাকাছে আশ্রমের জন্যই করছে, ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু করে নাই। অলরাউন্ডার একজন মানুষ, এর মতন মানুষ হবে না দাদা, এর মতন মানুষ হবে না। এটা যদি আপনারা ফাঁসি দেন, যাবজ্জীবন দেন, যা করেন, আপনারা সবাই আইনের কাছে, মানে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আপনারা সবাই ধরা থাকবেন। আপনারা সবকিছু দেখেন, ওপেনলি সব দেখাইয়া করতে আছে, বলতেছে তার অ্যাকাউন্টে যে টাকা, তার অ্যাকাউন্টে আশ্রমে আছি আমি, আশ্রমে কানবোটা কি করবো, আমার কাকার নামে যে অপবাদ, আমরা সহ্য করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না কাকা। আমি 6টা বছরে আশ্রমে কি কষ্ট করছি, আমি বাইরে বাসা ভাড়া নিয়েও থাকি নাই কাকা, আমি আশ্রমের মধ্যে ছিলাম, ঢাকায় ছিলাম, এখানেও ছিলাম। আমি এখন এই ঘরটার ভিতরে যাই দাদা, আমার পরিবেশটা দেখেন, আমার পরিবেশটা দেখেন, আর ভালো লাগে না। এই ঘরে থাকেন আপনি না? আমার ভালো লাগে না, ভালো লাগে না। আপনার কেমন কাকা হয় উনি? আপনার কেমন কাকা? আমার বাড়ি, আমার কি বলতে পারতেছি না, স্বাস্থ্য কাকা, আমার স্বাস্থ্য কাকা। আমি বরিশাল লেউজিরপুরে একই জায়গায়। আমার কাকার মতো লোক হয় না। আমি দুধের বাচ্চা নিয়ে আমি অসহায় ছিলাম, আমার ওয়াইনের সাহায্য করছে, আমার পরিবার সহ আমার কাজ দিছে। এই কমলাপুরে এসে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে এই কমলাপুরের কোনো মানুষকেও কিন্তু এই মিল্টন সমাদ্দার মূল্যায়ন করেননি। একজন মানবিক মানুষ, তিনি আচার আচরণ, কথাবার্তা এবং চালচলনেও হবেন মানবিক, এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। কিন্তু কমলাপুরে এসে মিল্টন সমাদ্দারের যে ভয়াবহ চিত্র আমরা পেলাম এই কমলাপুরবাসীর কাছ থেকে, এটা সত্যিই দুঃখজনক। আর বিশেষ করে কমলাপুরের যারা সাধারণ মানুষ এবং এখানকার যারা স্থানীয় প্রশাসন, এত বড় একটি বৃদ্ধাশ্রম বা এত বড় একটি প্রতিষ্ঠান, এত বড় একটি আশ্রম এখানে প্রতিষ্ঠিত হয়েছে, উদ্বোধন হয়েছে, যেটা এই এলাকার কেউই জানেন না। আমি কিন্তু পরপর কয়েকবার এসেছি এই কমলাপুর গ্রামে, এবং এখানে এসে আমি কিন্তু জেনেছি, এর আগেও আমি জিজ্ঞেস করেছি সাধারণ লোকজনকে, তারাও কিন্তু কেউ বলতে পারবেন না যে এত বড় একটি বৃদ্ধাশ্রম, এর ভিতরে কি হয় বা এর ভিতরে আসলে উদ্বোধন হয়েছে কেউ জানেন কিনা বা সেখানে কেউ যান কিনা। আসলে এলাকার মানুষ তাদেরকে কিন্তু সবাইকেই হাইট করে এই বৃদ্ধাশ্রম পরিচালিত হতো, এবং এলাকাবাসী যেটা বলেছেন যে এই বৃদ্ধাশ্রমে যে কয়জন বৃদ্ধ আছেন তার চেয়ে দ্বিগুণ আছে তার কর্মী বাহিনী। ওনার পাশে আমার সম্পত্তি, উনি আমাকে ডেকে বলে যে আপনার সম্পত্তি বিক্রি করবেন নাকি, এদিক দিয়ে কোনো বিক্রি করার মতন আছে কিনা। তো পাশে আমি একটু বিদ্যুৎ সম্পত্তি ওনার কাছে বিক্রি করে দিছি।
দেওয়ার পরে ওনার সাথে আর যাইটাই না, কারণ আমি ওই এলাকায় খবর টবর নিয়ে দেখলাম, তার দেশের বাড়ির খবর টবর নিয়ে দেখলাম উনি লোক অত সুবিধা না, তাই বললে আমি আর ওখানে যাই না, কারণ ওনার সাথে আমার আর অত চলাফেরা নাই। কিন্তু উনি, আমি শুনি উনি যে ডবর টবর দেখায়, কারণ ওই ডবরটা আমরা বুঝতে পারতেছি যে ওনার কোনো উপরের লেভেলের কোনো লোক আছে, কারণ উনি তো আমাদের কোনো পাত্তা দেয় না। কারণ এই রাস্তাটা কিন্তু ইউনিয়ন পরিষদের না, এই রাস্তাটা আমি নিজেই করেছি, আমি যখন মেম্বার ছিলাম। লোকজনের কাছে সম্পত্তি চাইয়া আমি ওই বৃদ্ধাশ্রম করে আগেই নিছি, তাই উনি বৃদ্ধাশ্রম করার আগে তো উনি বলতেছে যে এই রাস্তা নাকি উনি করছে। তো শুনে আমার খুব মনে দুঃখ লাগলো যে রাস্তা করলাম আমি জনগণের কাছে চাইয়া সম্পত্তি নিয়ে রাস্তা করে দিলাম, এটা যেহেতু ইউনিয়ন পরিষদের রাস্তা না, উনি বলতেছে উনি রাস্তা নিচ্ছে। তো এই কথাটা শুনে আমার খুব দুঃখ লাগলো। দুঃখ লাগার পরেও আমি আর ওনার বৃদ্ধাশ্রমে যাই না। কিন্তু আমার দুঃখ হয় এটাই ওনার প্রতি, যে উনি এত কুকর্ম করে চলছে ওই কল্যাণপুরে যেখানেই ছিল, কিন্তু আমার এলাকায় এই কথাটা আমরা কেউ ট্রাস্ট পাই নাই যে এরকম সে কাজগুলো করতেছে। কিন্তু তার দেশের তার মায়ের বাপেরা যে মারছে এটা আমরা শুনছি আমি, কারণ ওই দেশের মানুষ আমাদের দেশে বসবাস করে। ওনার কাছে জিজ্ঞেস করছে যে উনি কিরকম লোক, তো বলছে যে না, লোক খুব খারাপ লোক, ওনার সাথে বেশি চলাফেরা করেন না আপনারা। তো আমি ওনার সাথে আর চলাফেরা করি না, আর যাইটাই না। কিন্তু এই যে সমস্ত কাজগুলা করছে, বরঞ্চ কেউ ওনার কাছে গেলে যদি মারধর করছে, যদি থানায় গেছে, থানায় নাকি বলে রিপোর্ট নেয় না। তো উনি এমন কি জিনিস ছিল যে উপরে মহল্লা তার কাছে, তার হাতে ছিল, যে উনি ওই উপরে মহল্লা লোক নিয়ে উনি দেশটাকে গ্রাস করতে চাইছে। এটা কি এরশাদ শিকদারের মতন কি ব্যবহার করতে চাইছে নাকি? আমি তো এইরকমই ভাবটা দেখতেছি, যে এরশাদ শিকদারের মতন একটা ভাব তার ভিতরে। এগুলা কি ধরনের লোক? আমরা দেশের মানুষ সবাই, আমরা খ্রিস্টান, মুসলমান, হিন্দু, আমরা এখানে বসবাস করি, আমরা একাতে মিলেমিশে সবাই বসবাস করি। গরিব দুঃখী আমরা সবাইকে সবাই সহযোগিতা করি। উনি কিন্তু এই যে বৃদ্ধাশ্রম উদ্বোধন করছে, আমার এলাকার ভিতরে কারোর দাওয়াত দেয় নাই। কারণ আমার এলাকার মানুষ অনেকজন গেছে আমার কাছে চাকরির জন্য, কিন্তু আমি তাকে বলছি ফোনে যে ভাই উমুকে একটু গেছে, উনি কাগজপাতি জমা দিছে, ওনার একটা দারোয়ানি চাকরি বা একটু রান্না বান্নার কাজ ওনাকে দিয়েন। কিন্তু উনি কিন্তু আমার এলাকার মধ্যে কারোর কোনো কাজই দেয় না। এই এলাকার ভিতরে কই থেকে লোক আনছে, 20-25 জন লোক আসে আর যায়, আর যে এত লোক ওখানে থাকে, যেটি লোক ওখানে বৃদ্ধাশ্রমে আছে তার চেয়ে আরো বেশি লোক ওখানে কাজ করে। আমি এটি তো বুঝি না, কোনো কাজ নাই অনর্থক এখানে হুর মুড়ে কতটি যুবক পোলাপান নিয়ে উনি বসবাস করে। এটা তো আমার দেখতে খুব খারাপই লাগে, কারণ উনার সম্পত্তির পাশেই আমি কৃষি কাজ করি। আমি কিন্তু কৃষি কাজ করি এই ছোট থেকেই, কারণ আমি এক পিক আপ করে সবজি টবজি আমি মিরপুর পাঠাই, ঢাকা পাঠাই, আরবদারে পাঠাই। আমি কিন্তু কৃষিকাজ সারা বছরই করি, আমি ওনার পাশেও এই কাজগুলা করি। কিন্তু আমার খুব দুঃখ লাগলো যে উনি উদ্বোধনী করছে, বই থেকে গাড়ি বইরা নেতা বেতা নিয়ে আসছে, এগুলো আমরা চিনি না, জানি না। কিন্তু আমার এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনোটি ওনাদের কোনো দাওয়াত দেয় নাই, এটুকুই আমি জানি। আর আমার এলাকার আমার কাকা তো ভাইয়ের ওখানে ইটা বালু রাখছে, রাইকা ওনার কাজটা করছে। উনি তো প্রথম তো ছোট্ট একটা জমি নিছে বিল্ডিং করার, ইটা বালু রাখার তো জায়গা নাই, তো ওনার জমিটা নিছে, নেওয়ার পরে ওনার জমিটা রাইকা টাইকা করছে। করার পরে উনি ওই টাকাটা চাইতে গেছে, ওই টাকাটা চাওয়াতেই ওনার অপরাধ। আলাকি নিশাই ছিল উনি নাকি, আইনা ঘরে আইনা বেদম মাইরা গুদিটা একদম বিনাশ করছে। আমি পরবর্তীকালে আমার ভাই লজ্জায় আমার কাছে বলে নাই, যে এলাকার মানুষের কাছে বলে নাই, পরে আমরা শুনতে পারছি এরকম মারধর করছে। তার নাম হেমন্ত কস্তা, আমার ভাই, তাকে মারছে, অনেক মার দিছে ওরা। আমি পরবর্তীকালে দেখলাম এটা তো 60-70 জন লোক আছে মাত্র বৃদ্ধাশ্রমে, 40-50 জন লোক। এই 60-70 জন লোক কি ওখানে কাজে লাগে? এতটি মানুষ কি কারণে রাখতো এটা তো আমরাই বুঝি না। আমরা ভিতরে যাই নাই কোনো সময়, আমার ওনার প্রতি আগের থেকে আমার একটা ঘৃণা ঢুকছে, এই কারণে আমি কোনো সময় যাই না। ওনার কথাবার্তা আচরণ ভালো না, এই কারণে আমি ওখানে বৃদ্ধাশ্রমে যাই না। এই পর্যন্ত শুনি নাই যে ওই জায়গায় বৃদ্ধাশ্রম করবো, জানাই নেই। খ্রিস্টান একজন, ও আমার বন্ধুই, হেমন্ত, উনি না যে ওনার কাছে জমি কিনছিল মিল্টন সমাদার, তো টাকা না কি চাইতে গেছে, ওরও মারধর করছে। আমার কাছে নিজের স্বীকারোক্তি দিচ্ছে, ও মারধর করছে। এক বৃদ্ধ মহিলা কিছুদিন যাবত আগে এখানে আসছিল, মিল্টনের কাছে আসছিল একটা চাকরির জন্য। তো উনি আবার না করে দিছে, চাকরি দিব না। তো মহিলা আবার আমার প্রতিনিধি হিসাবে আমার কাছে আসছিল। আমিও মিল্টন সমাদারে ফোন দিয়েছিলাম। মিল্টন সমাদার বললো কি, ভাই এখানে আমরা কারো রিকোয়েস্ট নেই না, চেয়ারম্যান, মেম্বার, এমপি কাউদের আমরা রিকোয়েস্ট নেই না। এই আব্দুল কাদের স্যার, এটা হয়তো বা উনি আমার কাছে বড় বিজ্ঞ
ওবায়দুল কাদের স্যার আছে, ওনার কথা নাকি মাঝে মাঝে বলতো। বলছে যে আমরা কারো কমেন্ট মানি না, আমরা মানি একমাত্র অবায়দুল স্যারের কথা মানি, ইয়া ছাড়া আর এখানে কেউ নাই। আর এটার মধ্যে নিজে জড়িত আছে, অবায়দুল স্যার নিজে জড়িত আছে, তার ওয়াইফ জড়িত আছে, তার নাম বেঁচে চলতো এখানে। আমি নিজে শুনছি এটা, এই কথা বলতো এইখানে বইলে বেড়ায় চলতো আর কি এলাকার, আর কাউরে কোনো মূল্যায়ন করতো না। তারপরে যে ওই পশ্চিমের একটা জমি আছে, একজনের জমি দেখতে আসছে, তো ওই জমিটা ও দখল করতে চাইছিল, এটা ঠিক আছে, গ্রাস করতে চাইছিল। ওই 1 নম্বরে শামসুল চৌধুরী, তার মেয়ের জামাই, তার মেয়ে আসছিল, ওই রাস্তায় 2-4 কথা কাটাকাটি লাইগা এদেরকে ঘরের ভিতরে রুমে আটকায় নিয়া মেয়েটারে, ওই শামসুল মেয়েটারে সুদ্ধা মারছে, একজন মহিলা মানুষের সুদ্ধা মারছে, এমন মারছে তার বাহিনী নিয়া। তার বাহিনী বলতে ইয়াং জেনারেশন পোলাবান আছে কমপক্ষে 15 থেকে 20 জন, ওরা সবাই এক ধৈর্য নিয়ে ভিতরে রুমে আটকায় নিয়ে এমন মারছে তাকে ওই পঙ্গু হাসপাতালে নেওয়ার চিকিৎসা করার লাগছে। স্থানীয় মেম্বার, এই যে মেম্বার সাহেবের মাধ্যমে মেম্বার সাহেবের লোকজন যাইয়া উদ্ধার করে রুমেতে বাইর করে আনছে। ওই যে ওই ছেলেটা আমার ছোট ভাই, উদ্ধার করে বাইর করে আনছে। তা আমি আর একটা ঘন্টা লেগে দুইজন, আমরা 2 ঘন্টা লেগে গেছি ওখানে দৌড়ে। যাই দেখি ওই চৌধুরী সাহেবের যে মেয়েটা, ওনার শরীরে মাটিতে মাখা, উনি বাইরে বসা, আর মিল্টন সাহেব ওইখানে চা খাইতেছে, আর লোকজন সবাই দাঁড়ানো। পরে আমি জিজ্ঞেস যে আপনি এখানে, এরাকো ওই যে ভিতরে আটকে রাখছে, কই আটকাছে, কয়েক ভিতরে রুমে আটকে রাখছে। তা আমি বললাম কি রুমে আটকে রাখছেন কে? পরে বললো যে আপনি কি? আমি বললাম মেম্বারের লোক, আমি মেম্বার ভাই, মেম্বার পাঠাইছে। পরে ওখানে আরো যারা আছে, পরে বললো মেম্বার লোক আছে, তাহলে এগো বাইক করে দেন। পরে বাইক করে আনছে, পরে দেখি এগো পুরা শোলমোল। পরে ওই এই যে শামসুল চৌধুরী যে মেয়ের জামাইটা, এই ফয়েজ ভাই, উনি খালি করতেছে আমার ভাই হাত রাখেছে, আর আমার এই পাউটা খালি এই সাইডটা দেখাইতেছে যে আমার এটি অবশ্যই হয়েছে। তখন কি করুন, পরে ধরে আনছে, আনার পরে দেখলাম যে হাতে বেগ টেক বা মোবাইল টোবাইল কিছু নাই। পরে আমি বললাম কি এগো জিনিসপত্র কো, মোবাইল টোবাইল কো। পরে বলে কি আরেকজন আবার মোবাইল আর মানি ব্যাগটা, ওই ভাবির যে মানি ব্যাগটা সহ আইনা দিছে, চশমাটা ভেঙে ফেলাইছে, আর চশমাটা নাই। পরে এগুলো আইনা হলে আমি আবার এগো ওই পিছনে যে জমির ওখানে নিয়ে গেছি। ওখানে আবার যে এক মহিলা থাকে, এরা 2জন রোজা, মানে রোজা ভাঙা পারতেছে না, আর ঠিক থাকা পারতেছে না। পরে এরা ঠান্ডা পানি দিয়ে কুলি টুলি করে মুখ ধোয়া, পরে আমরা আবার এখানে নিয়েছি। পরে আমরা ওদের কাছে আসি, পরে মেম্বার সাহেব গেছে ওইখানে। পরে মেম্বার সাহেব যাওয়ার পরে আমরা ওইভাবে এগো নিয়ে উদ্ধার করলাম। উনি এরকম বলছে যে এখানে ওবায়দুল কাদের স্যার বউ নাকি আর ওনার পার্টনার, আর এইটার পুরো শেয়ার আছে ওবায়দুল কাদের বউ। আর এখানে কারো কোনো কমেন্ট মানি না, আমরা এখানে ওনার চলি। এই যে রাস্তার যে ব্যাপারটা, এটাও কিন্তু ওদিনকেও কিন্তু বলছে যে এখানে একমাত্র ওবায়দুল কাদের বউ বা স্যার যদি বলে এই রাস্তা বড় হতে পারে, ছোট হতে পারে, ওনার স্যার আমরা কিন্তু কেউ রাস্তা দেবো না, এই কথাটা উনি মিল্টন সাহেব বলছে ওদিনকে, আর স্টাফরাও বলছে।